আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তথাকথিত জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে মানবিক এবং স্বচ্ছ বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে তার প্রমাণ পাওয়া যায় বন্যার জন্য গ্রহণ করা টাকা কিংবা জুলাই ফাউন্ডেশনের টাকা সম্পূর্ণ খেয়ে ফেলার মাধ্যমে। আর এক একজন উপদেষ্টা হয়ে কি পরিমাণ খেয়েছে সে কথা তো বহুদিন ধরেই আমরা জানতে বুঝতে পারবো। বন্যার্তদের ত্রাণের টাকা নিয়ে লুকোচুরি এবং জুলাই ফাউন্ডেশনের তহবিলের এই হযবরল অবস্থা সবই এক সূত্রে গাঁথা। সূত্রটি হলো দেশ দখল করে এবং লুটেপুটে খাওয়া। আসিফ মাহমুদের মতো মেশিন নিয়ে ঘুরি না। আসিফ মাহমুদ ওটা সন্ত্রাস, ও তো মববাদী মিয়া। যারা এক সময় স্বচ্ছতার বুলি আওড়ে ক্ষমতা এসেছিল, ক্ষমতার অংশীদার হয়েছিল, তারা এখন এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। এই আসিফ মাহমুদরা যখন প্রশ্নের মুখে পালিয়ে যায় তখন বোঝা যায় যে জনগণের আবেগকে পুঁজি করে তারা একটি জুলাই ব্যবসা ফেলেছিল এবং সেই ব্যবসার পুঁজি শেষ, লাভ ক্ষতির খতিয়ান মেলানোর সময় এসেছে। কিন্তু হায়, সেই খতিয়ানের জমা টাকার চেয়ে গড় মিলিয়ে আসলে বেশি। বন্যার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার অজুহাত কিংবা ফাউন্ডেশনের টাকা স্মৃতিস্তম্ভে ঢালার যুক্তি কোনোটাই আর ধোপে টিকছে না। জনগণ এখন বুঝতে শুরু করেছে যে পরিবর্তন মানে কেবল ক্ষমতার হাত বদল হয়েছিল, লুটপাটের চরিত্রের ধারাবাহিকতা বদলায়নি। 2024-এর বন্যার্ত মানুষের দীর্ঘশ্বাস আর জুলাইয়ে আহতদের হাহাকার এক হয়ে এখন যে প্রশ্নবাণ ছুটছে তার উত্তর দেওয়ার সাধ্য সম্ভবত এই নব্য শাসকদের কারণেই। বাংলাদেশের জনগণের নামে, জনগণের জন্য কখনো বিদেশ থেকে কখনো দেশের ভেতর থেকে অর্থ তোলা হলেও শেষ পর্যন্ত তা যে জনগণের কাছে পৌঁছয় না, যারা এই অর্থ তোলে তারাই সেটা ভোগ করে, সেটা আবারও প্রমাণিত হয়েছে 2024 সালে ক্ষমতা দখলের পর ক্ষমতা দখলকারীদের নানা কীর্তি কাহিনীর মধ্য দিয়ে। জুলাই সন্ত্রাসের নামে দেশের ভেতর এবং বাইরে থেকে বিপুল পরিমাণে অর্থ এসেছে, জুলাই ফান্ড গঠন করা হয়েছে, কিন্তু সেই ফান্ডের টাকার কোনো হিসেব নেই। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই দেশে ভয়ঙ্কর বন্যা হলে সন্ত্রাসীরা দেশের ভেতর থেকেই মানুষের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা সংগ্রহ করে, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক পয়সাও তারা ব্যয় না করে পুরো টাকাটাই তারা মেরে দিয়েছে বলে প্রমাণ বেরিয়েছে। এখন ইউনূস সরকার ক্ষমতায় নেই, কিন্তু নতুন এই সরকার এসে তাদেরকে সে ব্যাপারে প্রশ্ন করা তো দূরের কথা, বরং তাদেরকে নিয়েই ক্ষমতার ভাগযোগ করে খাচ্ছে। কিন্তু জনগণ তো বসে থাকবে না, জনগণ ঠিকই প্রশ্ন তুলছে বন্যার জন্য সংগ্রহ করা কোটি কোটি টাকা কোথায় গেল। আর তখনই জুলাই সন্ত্রাসীদের সর্দার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চেহারাটি কেমন হয় দেখুন একবার খালি। 2024 সালে ইতিহাসের এক অস্থিতিশীল পর্বে বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক যে চিত্রটি আমরা দেখতে পাই তা হলো জনগণের দুর্দশাকে পুঁজি করে টাকা সংগ্রহ করে তার কোনো হিসেব না রাখার সিস্টেম্যাটিক দুর্নীতি। একদিকে রাজপথে মানুষ জীবন দিয়েছে, অন্যদিকে সেই আন্দোলনকে পুঁজি করে তোলা অর্থের কোনো স্বচ্ছতা নেই। আবার বন্যার প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার গন্তব্য অজ্ঞাত হয়ে রয়ে গেছে। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামনে যখন এক কথিত জুলাই যোদ্ধা দাবিদার সরাসরি প্রশ্ন তুলছেন যে তখন তার চেহারার অস্বস্তি ফুটে ওঠে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি, সরকারের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। তার কাছে যখন জনগণের টাকার হিসেব চাওয়া হয় তিনি তখন কোনো উত্তর না দিয়ে পালিয়ে যান। এটি শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং পুরো একটি ওই 18 মাসের একটা সন্ত্রাসী শাসনের ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বন্যার সময় যে স্টল বসানো হয়েছিল সেখানে মানুষ তাদের কষ্টের টাকা দিয়েছিলেন বন্যার্তদের সরাসরি সাহায্যের জন্য। তারা কখনো ভাবতে পারেননি যে এই অর্থ শেষ পর্যন্ত সরকারের কাছে জমা দেওয়া হবে না এবং তার কোনো সুনির্দিষ্ট হিসেবও থাকবে না। যে মানুষেরা নিজেদের প্রয়োজন পেছনে রেখে 500, 1000, কেউ কেউ লাখ টাকাও দিয়েছিলেন, তারা এখন প্রশ্ন করছেন এই অর্থের ব্যবহার হয়েছে কোথায়। তথাকথিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে করুণ অবস্থা তা তো আরো উদ্বেগজনক। 100 কোটি টাকা অনুদানের যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি মাত্র 1 বছরের মাথায় কর্মীদের বেতন দিতে পারছিল না। 119 কোটি টাকা সংগ্রহ করেও মাত্র 6 কোটি টাকা অবশিষ্ট ছিল 1 বছর পরে। এখন তার কি অবস্থা আমি জানি না, যা দিয়ে কর্মীদের বেতন দেওয়া সম্ভব ছিল না। আরো চমকপ্রদ বিষয় ছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে 5 কোটি টাকা বরাদ্দের জন্য চিঠি পাঠানো হলেও সেই চিঠির কোনো উত্তর আসেনি।
মানে এটি কি বুঝতে পারছেন আপনি বলেন তো? স্বচ্ছতা এবং জবাবদিহিতা তো কিছুই ছিল না ডক্টর ইউনূসের আমলে, সেটাই প্রমাণিত হয়েছে। কথিত জুলাই শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিরা এই ফাউন্ডেশনের মূল উপকারভোগী হওয়ার কথা ছিল, তারাই এখন প্রতিবাদ করছেন। তারা ফাউন্ডেশনের অফিস ভাঙচুর করছে, বিক্ষোভ করেছে। এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে? যাদের জন্য এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল, যাদের নামে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, তারাই এর বিরুদ্ধে যখন দাঁড়াচ্ছে, তখন বুঝতে হবে যে মৌলিক সমস্যা ছিল, এটার ভাগযোগ করে খাওয়ার জন্য একটা প্রকল্প ছিল। আরো উদ্বেগের বিষয় হলো ভুয়া আহত ব্যক্তিদের সাহায্য দিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ তুলেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের MIS সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই নাকি ভুয়া কাগজপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছিল। এই চক্রে জড়িত রয়েছে মানে তথাকথিত সমন্বয়করা, যারা 30,000 টাকা খরচের বিনিময়ে মানুষকে ভুয়া আহত হিসেবে তালিকাভুক্ত করেছিল। এটি কেবল অর্থনৈতিক অপরাধ না, কি ভয়ঙ্কর অপরাধী তারা করেছে। এবং তারা প্রথমত মানুষ মেরেছে, রাইফেল দিয়ে মানুষ মেরেছে, মানুষ মেরে মানুষদেরকে উস্কেছে, রাস্তায় নামিয়েছে, সেখানে মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের জন্য টাকা জমা করে সেই টাকা তাদেরকে দেয়নি। আপনি ভাবুন একবার। এমনকি তাদের কথায় যারা মানে আহত এবং শহীদ, তাদের পরিবারের যত্ন নেওয়ার পরিবর্তে অগ্রাধিকার দিয়েছে স্মৃতিস্তম্ভ নির্মাণে। 864টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছিল। শুধু ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভেই খরচ হয়েছিল 46 কোটি টাকা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে 111 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার পুরোটাই ফারুকি মেরে দিয়েছে। কিন্তু যে আহত ব্যক্তিরা এখনো চিকিৎসার জন্য দরজায় দরজায় ঘুরছেন, তাদের জন্য পর্যাপ্ত নাকি অর্থ বরাদ্দ নাই। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একই ধরনের কাজ করার জন্য দুটি আলাদা প্রতিষ্ঠান চালু রাখার অর্থের অপচয় নিশ্চয়ই। অবস্থাটা আসলেই খুব খারাপ। যে জুলাই ব্যাপারটা যে পুরো একটা জালিয়াতি ছিল, তার প্রমাণ আসলে এটাই। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যে মানুষেরা নিজেদের স্বেচ্ছায় অর্থ দিয়েছিলেন মানবিক কারণে, তাদের সাথেই প্রতারণা করা হয়েছে। তারা বিশ্বাস করেছিলেন যে তাদের অর্থ সরাসরি দুর্গতদের কাছে পৌঁছাবে, কিন্তু সেই অর্থ কোথায় গেছে, কিভাবে ব্যবহার হয়েছে, তার কোনো হিসেব নেই। রাজধানীর বুকে যখন জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঈদ উল ফিতরের কর্মসূচি ঘোষণা করছিলেন, তখন মঞ্চের সামনে একটা নতুন নাটক হয়। একজন কথিত জুলাই যোদ্ধা পরিচয়ে এক ব্যক্তি সরাসরি প্রশ্ন করেন যে বন্যার টাকার হিসেব কোথায়। তখন সেই প্রশ্নের প্রতিধ্বনি পুরো বাংলাদেশের কথা, আসলে বাংলাদেশের মানুষের প্রশ্ন যে জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায়। আর এই যে 1 বছরে ইউনূস সরকার এত লাখ লাখ কোটি টাকা খরচ করলো, তা কোথায় খরচ করলো। ওই ব্যক্তির অভিযোগ অত্যন্ত সুনির্দিষ্ট এবং তীক্ষ্ণ। এই প্রশ্নের উত্তর না দিয়ে হট্টগোলের মধ্যে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করাটা এখানেই শেষ বলে মনে করেন? বাংলাদেশে বারবার এই ঘটনা ঘটতে থাকবে এবং আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই আসিফ ভুঁইয়া কিংবা তার মতো জুলাই সন্ত্রাসীরা আসলে থাকতে পারবে না। তাদেরকে আজ হোক কাল হোক পালাতেই হবে, জনগণই তাদের খেদাবে।